লোকটি তার মৃত স্ত্রীর লাশ দাফন না করে 100 দিনের জন্য প্রিজার্ভ করে রাখে আর সেটাকে নিয়ে যায় এক শুনশান জঙ্গলের মধ্যে থাকা এক নির্জন বাড়িতে। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। সেই বাড়িতে সে একা না, বরং তার নতুন গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে থাকতে শুরু করে পুরো 100 দিনের জন্য। কিন্তু কেন সে এমন অদ্ভুত এবং ভয়ঙ্কর ঝুঁকি নিল, আর সে নির্জন বাড়িতে তাদের সঙ্গে ঠিক কি ঘটতে শুরু করলো? ভালোবাসা আর চরম বিশ্বাসঘাতকতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুধু এইটুকু নিশ্চিত হয়ে বলতে পারি, আপনারা গল্পটা যেরকম ভাবছেন একদম সেরকম না। রহস্যে ভরা আর একের পর এক টুইস্ট, সেরই সাথে ভুতুরে ব্যাপার তো আছেই। সব মিলিয়ে এই মুভিটি বেশ আলোচিত। তো চলুন আর দেরি না করে এই অসাধারণ মুভির গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই লি নামে একজন ছেলে তার লাভ স্টোরি আমাদের খুলে বলে। সে নিংকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। তবে যে অফিসে নিং মালিক ছিল, সেই অফিসে একজন সামান্য পেইন্টার হিসেবে কাজ করতে গিয়েছিল লি। সকলের মতে তাদের ভালোবাসা কখনোই সাকসেসফুল হবে না, তবে তাদের ভালোবাসা সাকসেসফুল তারা করে দেখিয়েছে। যতবারই সে নিং এর দিকে তাকায়, সে বুঝতে পারে সে নিংকে কতটা ভালোবাসে। সে নিং এর সৌন্দর্য নিজের রং তুলিতে ধরে রাখতে খুব পছন্দ করে। সেই সাথে নিংও তাকে প্রচন্ড ভালোবাসে, তার সাথে সময় কাটাতে পছন্দ করে। এইভাবেই তারা একদিন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। লি নিংকে প্রমিস করে যে সে তাকে সারা জীবন সুখে রাখবে, আর এমন ভাবেই সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। তবে কারো যেন নজর লেগে যায়। হঠাৎই একদিন অফিসে নিং অসুস্থ হয়ে পড়ে, আর এরপর থেকে সে প্রায়ই অসুস্থ থাকতো। অনেকে লিকে বলেছে যে হাল ছেড়ে দিতে, নিং আর সুস্থ হবে না, সে যেন মুভ অন করে নেয়। তবে লি এমনটি করেনি। সে নিং এর সাথে শেষ পর্যন্ত থাকার প্রমিস করেছিল। যেদিন নিং সত্যি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমরা নিং এর টম দেখতে পাই। সেখানে দাঁড়িয়ে থাকা মন খারাপ করা লিকেও দেখতে পাই, যার জন্য যেন পুরো দুনিয়াটাই উজাড় হয়ে গিয়েছিল। ওই সময় আমরা নিং এর অফিসের একজন কর্মচারীকে দেখতে পাই, যার নাম ছিল মিলা। বস মারা যাওয়ায় ওই দিন অফিস বন্ধ ছিল। মিলা কিছু জিনিসপত্র নিয়ে ডাস্টবিনের উপর রেখে অফিস থেকে বেরিয়ে আসে। ওই সময় আমরা উপর থেকে কাউকে একটা তার দিকে নজর রাখতে দেখতে পাই, যে ব্যাপারে কিছুটা অনুভব যেন মিলাও করতে পারে। বাড়িতে ফেরার পর মিলা তার মায়ের সাথে কথা বলে, যেখান থেকে আমরা জানতে পারি মিলার বেতনের পুরো টাকাটাই তার মাকে দিয়ে দেয়, কেননা লোনের কারণে তার বাড়ি প্রায় যেতে বসেছে। তাই তো মিলার মা তাকে নিয়ে ভীষণ ভাবে চিন্তা করে। তবে মিলার তেমন সমস্যা হয় না, কেননা সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকে, যার সাথে তার মা অতি শীঘ্রই দেখা করতে চায়। তার মা বলে মানুষ নানান রকম নানা কথা বলছে, তাই সে চায় তার মেয়ের বয়ফ্রেন্ডের সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হোক। তবে মিলা এই ব্যাপারটা এড়িয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে তার মাকে তেমন কিছু বলতে চায় না। এখান থেকে সে তার বান্ধবীদের সাথে পার্টি করতে যায়, যেখানে তার দুই বান্ধবী তার বসের মৃত্যুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন মিলা জানায় যে সে অনেক অসুস্থ ছিল। তার বান্ধবীদের মতে তার বস অর্থাৎ নিং নিজের পেছনে নিজের টাকা ঢালার আগেই মারা গিয়েছে, অর্থাৎ সে নিজের পেছনে কোনো টাকাই খরচ করতে পারেনি। মিলার অবস্থাও যেন এমনটি না হয়, সে যেন আগে নিজের জীবনটাকে নিয়ে এনজয় করে। এই ব্যাপারটা মিলার মনে গেঁথে যায়। এখন একটা বারে গিয়ে তারা তিনজন ভীষণ মজা করে। এই মজারি মাঝে হঠাৎ করে আমরা দেখতে পাই মিলার আশেপাশে ভয়ানক কিছু একটা। ওই অশরীরী হঠাৎ তার সামনে চলে আসলে মিলা যেন কেঁপে ওঠে। তার বান্ধবীরা তাকে কোনো মতে সামলে নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই মিলার আশপাশ থেকে সবাই আস্তে আস্তে করে গায়েব হয়ে যায়। সে যেন অন্য এক দুনিয়ায় চলে এসেছিল, যেখানে এখানে পেছনেই ছিল ওই অশরীরী। তার দিকে তাকাতেই মিলা হতবাক হয়ে যায়, কেননা সেখানে আর কেউ ছিল না। ওই বার পুরোপুরি ফাঁকা ছিল। মিলা এখানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় এক ভয়ানক হাত এসে তার চুল ধরে টান দেয়, আর এই ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মিলার। সে স্বপ্ন থেকে উঠে দেখে সে নিজের বাড়িতেই ছিল। হাত মুখ ধুয়ে বাইরে আসতেই সে দেখতে পায় সেখানে রয়েছে লি। ঘুম থেকে উঠে এই প্রথমবারের মতো সে লিকে নিজের বাড়িতে দেখছে, তাই সে ভীষণ খুশি হয়ে যায়। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি লি এবং মিলার মধ্যে একটা সম্পর্ক ছিল। লি মূলত মিলার বয়ফ্রেন্ড,
অর্থাৎ নিং এর মৃত্যুর আগে থেকেই তাদের দুজনের পরকীয়ার সম্পর্ক চলছিল। আর এই কারণেই মূলত মিলা তার মাকে লি এর ব্যাপারে কোনো কিছু বলতে পারছিল না। নিং এর ফিউনারেল এখন পর্যন্ত হয়নি, তাই লি মিলাকে প্রমিস করে যে নিং এর ফিউনারেল হওয়ার পরেই সে মিলার মায়ের সাথে দেখা করবে এবং দুজনের বিয়ের কথা বলবে, যা শুনে মিলা ভীষণ খুশি হয়ে যায়। আপাতত লি মিলাকে কাপড় চোপড় গুছিয়ে নিতে বলে। সে তাকে নিয়ে কোথাও একটা যেতে চায়, জায়গাটি তার জন্য সারপ্রাইজের। মিলাও খুশি খুশি তৈরি হয়ে যায়। তখন লি মিলাকে নিয়ে প্রথমে অফিসে আসে, যা দেখে মিলা একটু ইতস্তত বোধ করে, কেননা অফিসের এখনো কেউই জানতো না তাদের সম্পর্কের ব্যাপারে। তবে লির সামান্য কিছু কাজ ছিল অফিসে, যেটা সেরেই তারা রওনা দিবে, তাই মিলা চুপচাপ গাড়িতে বসে থাকে। ওই সময় তার মনে পড়ে যায় লির সাথে তার প্রথম দেখার কথাটি। সে অফিসের ছাদে গিয়েছিল ধূমপানের জন্য, যেখানে আগে থেকেই লি দাঁড়িয়েছিল। তার সিগারেট শেষ হয়ে যাওয়ায় লি তাকে অফার করে। প্রথম দেখাতেই মিলার লিকে ভালো লেগে গিয়েছিল। তার প্রত্যেকের সাথে সুন্দর ব্যবহার, সেই সাথে নিং এর প্রতি অগাধ ভালোবাসা, এই সব কিছুর মাঝে মিলা যেন নিজেকেই কল্পনা করত লির সাথে। সে সবসময় চাইতো লি তার হয়ে থাকুক, তাকে সব থেকে বেশি ভালোবাসুক। এভাবেই একদিন বাইরে বৃষ্টি পড়ার কারণে অফিসে আটকে যায় লি এবং মিলা। মিলা যেহেতু ভিজে গিয়েছিল, তাই লি তাকে অফার করে তার অফিস রুমে গিয়ে কাপড় বদলে নিতে। মিলা এটা একসেপ্ট করে নেয়। ওই দিন তাদের দুজনের সরাসরি কথা হয়েছিল এবং পরিচয় হয়েছিল। এখন দৃশ্য বর্তমানে আসে। মিলা দেখতে পায় লি কয়েকজন উকিলের সাথে কথা বলছে। উকিল তাকে নিং এর কিছু কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিল এবং বলছিল সে যদি কোনো কিছু না বুঝতে পারে তাহলে সে যেন ভালোভাবে কথা বলে নেয়, যাতে করে সব রুলস সে ঠিক মতো ভাবে পালন করতে পারে। লি বলে যে সে সামলে নিবে, আর এরপর সে গাড়িতে চলে আসে। মিলা লিকে নিয়ে একটু চিন্তিত ছিল। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লি তাকে চিন্তা করতে একদমই মানা করে। সে সবটা সামলে নেবে। তারা দুজন এখন এমন এক জায়গায় যেতে চলেছে যেখানে কে কি ভাবলো, কে কি করলো, এসব নিয়ে তাদের মাথা ব্যথা থাকবে না। কিছুদিন তারা সেখানেই উন্মুক্ত ভাবে বাঁচতে পারবে। মিলার ব্যাপারটা ভীষণ ভালো লাগছিল। জীবনে প্রথমবারের মতো সে কোনো পুরুষের ওপর ভরসা করে নিজের সবটা ছেড়ে কোথাও একটা যাচ্ছে। ছোটবেলা থেকেই তার জীবন এত বেশি কঠিন ছিল যে এরকম কোনো কিছু তার জীবনে আসবে বলে সে কখনোই ভাবেনি। এখন তারা এভাবেই চলে আসে একটা গ্রামের ভেতরে। তবে এর আগেই গাড়ি দাঁড় করাতে হয়, কেননা গ্রামের কিছু শামানরা কিছু রিচুয়াল পারফর্ম করছিল, যেটা দেখে লির কাছে অহেতুক বলে মনে হয়। তাদের মধ্যে থেকে একজন শামান বারবার মিলার দিকে তাকালে মিলা একটু অস্বস্তি বোধ করে এবং লিকে দ্রুত সেখান থেকে যেতে বলে। এখন লি মিলাকে নিয়ে ওই গ্রামের একটা সুন্দর বড় বাড়ির সামনে আসে। এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে এরকম একটা বাড়ি দেখে অবাক হয়ে যায় মিলা। তখন লি তাকে সারপ্রাইজ দিয়ে বলে এটা তাদেরই বাড়ি, যা শুনে মিলা আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। তাকে খুশি দেখে লিও খুশি হয়ে যায়। সে তাকে পুরো বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। মিলার তো বিশ্বাসই হচ্ছিল না যে এই বাড়িতে এখন থেকে শুধুমাত্র তারই রাজত্ব চলবে। এই বাড়িতে প্রয়োজনীয় সব জিনিস ছিল। মিলাকে খুশি দেখে তখন লি বলে শুধুমাত্র এই বাড়িতেই নয়, বরং লির জীবনেও শুধুমাত্র মিলারই রাজত্ব। এই ব্যাপারটা নিয়ে তারা দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। রাতের বেলা লি নিজ হাতে মিলার জন্য খাবার তৈরি করে। মিলা এই সব কিছুতে অনেক খুশি ছিল। ডিনার শেষে তারা ড্রিঙ্ক করতে যাবে, এমন সময় মিলা লক্ষ্য করে বাড়ির বাইরে থাকা ওই সুন্দর ফুল গাছটির গোড়ায় কেউ একজন রয়েছে। এগিয়ে গেলে দেখা যায় গ্রামে ঢোকার সময় যে শামানের সাথে দেখা হয়েছিল সেই শামান এসে সেখানে কিছু একটা করছিল, যা দেখে মিলা একটু ঘাবড়ে যায় এবং তখনই ডাক দেয় লিকে। লি ওই শামানকে দেখেই বন্দুক তুলে নেয় এবং সেটি নিয়ে তার দিকে এগিয়ে আসে, যা দেখে ওই শামান এবার ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। লি মিলাকে জানায় যে এই লোকটির ব্যবসায়ী এরকম। সে প্রথমে কোথাও ভূত আছে বলে গুজব ছড়ায়, আর এরপর ওই ভূত থেকে মুক্তি দেওয়ার নাম করে টাকা খায়। লি যখন মিলাকে এই কথাগুলো বলছিল ওই সময় আমরা কোনো এক অশরীরীর উপস্থিতি টের পাই ওই বাড়িতে, যে কিনা তাদের দিকে নজর রেখেছিল। এই ব্যাপারে কিছু না জানা লি এবং মিলা এখানে খুব সুন্দর সময় কাটায়। আর এরপর মিলা যায় গোসল করতে। এভাবে খোলা আকাশের নিচে বাথটাবে গোসল করতে বেশ শান্তি লাগছিল মিলার। তাই তো সে রিল্যাক্স হওয়ার জন্য বাথটাবের ভেতরে
ভেতরে ডুব দেয়। ঠিক ওই সময় সেখানে ওই অশরীরী ছায়া দেখা যায়, যার দুটো হাতও এবার আমরা দেখতে পাই। সে বাথটাবের ঠিক ওপরে অর্থাৎ মিলার সামনে চলে আসে, যা দেখে মিলা চমকে ওঠে এবং পানি থেকে বেরিয়ে আসে। গোসল থেকে আসার পরও সে এই ব্যাপারটাই ভাবছিল। এমন সময় সেখানে লি আসে এবং তাকে ঘুমানোর জন্য ডাকে। মিলা তার সাথে গিয়ে শুয়ে পড়ে। আজ রাতটা তাদের এই বাড়িতেই প্রথম রাত ছিল, আর প্রথম রাতেই মাঝরাতের দিকে ঘুম ভেঙে যায় মিলার। ঘুম ভাঙতেই সে দেখতে পায় লি তার পাশে নেই। সে তাকে খুঁজতে আরম্ভ করে। ডাকতে ডাকতে সে ঘর থেকে বেরিয়ে আসে। লিকে খুঁজতে খুঁজতে সে যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, তখনই আচমকা ড্রয়িং রুমের বাইরে থাকা অর্থাৎ বাইরে যাওয়ার দরজাটি খুলে যায়, যা দেখে অবাক হয়ে যায় মিলা। সে বাইরে আসতেই ওই বড় গাছটির পাতা থেকে কিছুটা পানি এসে তার হাতে পড়ে। মিলা বুঝতে পারছিল না লি এত রাতে কোথায় গেল। তখনই সে কিছুটা দূরে একটা বাড়িতে আলো জ্বলতে দেখতে পায়। সে একটু অবাক হয়, কেননা দিনের বেলা সে এই বাড়িটা লক্ষ্য করেনি। অপরিচিত এই জায়গায় সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তারপরেও সাহস করে সে লিকে খোঁজার জন্য ওই বাড়িতে যায়। বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা বেশ অদ্ভুত ছিল। দেখে মনে হচ্ছিল অনেকদিন যাবৎ এখানে কেউ থাকে না। সেই সাথে কালো জাদুর জিনিসে ভরা। দেখতে ব্যাপারটা বেশ রহস্যজনক। এসব কিছু দেখে মিলার মনে বেশ রহস্য জাগে এবং সে ওই বাড়ির ভেতরে থাকা একটা বিশেষ ঘরে প্রবেশ করে। যে ঘরের ভেতরে প্রবেশ করতেই সে হতবাক হয়ে যায়, কেননা এর ভেতরে ছিল নিং এর লাশ, সুন্দর করে সুসজ্জিত, যেটা এখন পর্যন্ত পচেনি। খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কাচের বক্সের ভেতরে রেখে বরফ সহ সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে ওই লাশকে সংরক্ষণ করা হচ্ছে। আর এই কাজটি আর কেউ নয় বরং লি করছে, যা দেখে মিলা তো একদমই হতবাক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। লি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের দুজনের ভালোর জন্যই এটা প্রয়োজনীয়। তবে মিলা বুঝতে পারছিল না এক্স ওয়াইফের লাশ এভাবে রক্ষণাবেক্ষণ কেন তার জন্য প্রয়োজনীয়। তখন লি মিলাকে সব খুলে বলে। নিং তার উইলে লিখে গিয়েছে যে যদি নিং এর মৃত্যুর পর নিং এর লাশের সাথে লি 100 দিন একসাথে কাটায়, তাহলেই একমাত্র তার যাবতীয় সব সম্পত্তির মালিক লি হয়ে যাবে। যা শুনে মিলা হতবাক হয়ে জিজ্ঞাসা করে, এর মানে এই বাড়িটি তার নয়, তার এখনো নিং এর বাড়িতে আছে? তখন লি বলে যে তাদের শুধুমাত্র 100 দিন পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হবে, আর এরপরে সবকিছু তাদের হয়ে যাবে। তারা একসাথে বিয়ে করে নিবে। এরপর স্বামী স্ত্রী হিসেবে তারা একসাথে পুরো জীবন কাটিয়ে দিবে। এমনিতেও তারা অনেকটা সহ্য করেছে, আপাতত এইটুকু তারা একসাথে পার করতে পারবে। সে মিলাকে এদিকে আসতেই নিষেধ করে এবং বলে সে যেন এই ব্যাপারটা ভুলে শুধুমাত্র লির সাথে খুব সুন্দর সময় কাটায়। এখানে যদিও মিলার এরকম কোনো ইচ্ছা ছিল না, তবে যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। এদিকে তারা বেরিয়ে যাওয়ার পরপরই আমরা নিংকে দেখতে পাই এবং অতীতে একটা দৃশ্য দেখতে পাই, যেখানে নিং একদিন রাতের বেলা লিকে না জানিয়ে অফিসে গিয়েছিল। অফিস তখন পুরোপুরি বন্ধ, সবাই চলে গিয়েছে। তবে একটা রুম থেকে আওয়াজ আসছে। নিং সেদিন লি এবং মিলাকে একসাথে দেখেছিল, অর্থাৎ নিং মারা যাওয়ার আগে থেকেই লি এবং মিলা দুজন মিলে ধোঁকা দিচ্ছিল নিংকে। আর এই ব্যাপারটা নিং জেনেও গিয়েছিল। সে লির পকেটে সিগারেটও পায়, যেটা নিয়ে সে লিকে প্রশ্ন করে, কেননা লি তো অনেক আগেই সিগারেট পান করা বন্ধ করে দিয়েছে। নিং ভালো করে জানতো এই সিগারেটটি কার। এরপর লি তার সামনে বসে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিল, যে ব্যাপারটা নিংকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। লি তো নিজের সম্পর্কের এমন অবনতির জন্য নিংকেই দায়ী করছিল, নিজের পরকীয়াকে নয়। এমনকি নিং এখানে বারবার তাকে সুযোগ দিতে থাকে নিজ মুখে সবকিছু স্বীকার করার জন্য। বরং লি নিজের দোষ না স্বীকার করে নিং এর কাজের ব্যস্ততাকে দায়ী করতে থাকে নিজেদের সম্পর্কের এরকম অবনতির জন্য। নিং তাকে কিছুই বলে না। সে ঠিক করে যে সে লির সাথে কিছুটা সময় একাকী কাটাবে, অর্থাৎ সে আপ্রাণ চেষ্টা করছিল লির সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। তাই তো সে তাকে নিয়ে গ্রামের ওই বাড়িটিতে চলে আসে এবং বলে এই বাড়িটি তাদের এবং বাড়ির বাইরে থাকা ওই সুন্দর ফুল গাছটি হলো তাদের ভালোবাসার প্রতীক, সবসময় একত্রিত এবং স্ট্রং। এখন দৃশ্য বর্তমানে আসে। এই বাড়িতে বর্তমানে এখন লি এবং মিলা ছিল। সকালবেলা মিলার ঘুম
ঘুম ভাঙায় লি। সে আজ মিলাকে আশেপাশে সুন্দর পরিবেশ ঘুরিয়ে দেখাতে চাইছিল, যে ব্যাপারটা নিয়ে মিলাও এক্সাইটেড ছিল। সে রান্নাঘরে খাবার রেডি করতে থাকে, যাতে করে তারা বাইরে গিয়ে খাবার খেতে পারে। ওই সময় সেখানে কারোর উপস্থিতি টের পাওয়া যায়। শশা কাটার সময় আস্তে আস্তে দুটো হাত এসে মিলার হাতকে স্পর্শ করে। দেখা যায় এটা নিংয়েরই আত্মা, যে কিনা জোরপূর্বক ছুরি দিয়ে মিলার হাতে কাট লাগাতে চাইছিল। মিলা যেন কিছুতেই নিজের হাতকে কন্ট্রোল করতে পারছিল না। এমন সময় লির ডাকে তার হুঁশ ফেরে। দেখা যায় সবকিছু স্বাভাবিক। মিলা বুঝতে পারে না এইমাত্র তার সাথে কি ঘটল। যাই হোক, এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে সে লির সাথে বাইরে বেরিয়ে পড়ে। লি তাকে খুব সুন্দর একটা পাহাড়ের উঁচু চূড়ায় নিয়ে যায়, যেখান থেকে পুরো গ্রামটি দেখা যাচ্ছিল। বিশেষ করে তাদের বাড়ির দৃশ্যটি আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল। যদিও বাড়ির সামনে থাকা সেই গাছটি পছন্দ হচ্ছিল না মিলার, কেননা সে খুব ভালো করেই জানে এই গাছটি হলো নিং এবং লি এর ভালোবাসার প্রতীক। লি তখন বলে এটা শুধুমাত্রই তার কাছে একটা নর্মাল গাছ, তাছাড়া আর কিছুই না। এরপরও যদি মিলা চায় তাহলে সে ওই গাছটি বদলে অন্য কোনো গাছ লাগিয়ে দিবে। মিলা এটা শুনে রাজি হয়ে যায়, আর এরপর তারা বাড়িতে ফিরে আসে। গত রাতে দেখা যায় ওই ঘরটির বাদেও পাশে আরো একটা ছোট্ট ঘর ছিল। এটা স্টোর হাউস হিসেবেই ব্যবহার করত নিং এবং লি, যেটা দেখে মিলা অনেক এক্সাইটেড হয়ে যায়। তার মনে হচ্ছিল তার বন্ধুরা আসলে এই জায়গাটিকে সে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করতে পারবে। তাই তো সে ভেতরে কি আছে তা দেখার জন্য উৎসাহী হয়ে পড়ে। লি তা চাইছিল না, আর এর কারণ আমরা একটু পরে বুঝতে পারি। মিলা ভিতরে গিয়ে দেখতে পায় সেখানে অসংখ্য পেইন্টিং রয়েছে, আর এই পেইন্টিং গুলো নিং এর ছিল, যেগুলো লি এঁকেছিল। এটা বুঝতে পেরে মিলা এখানে আবদার করতে থাকে তারও খুব সুন্দর করে ছবি আঁকার জন্য। সে তাকে ঠিক ওই স্থানটিতে নিয়ে যায় যেখানে গিয়ে নিং এর ছবি আঁকত লি। মিলা এখানে খুব সুন্দরভাবে বসে লিকে বলে যতটা সুন্দর সম্ভব ততটা সুন্দর করে যেন সে তার ছবি আঁকে। ওই সময় পানির ভেতরে থাকা আমরা কারোর একটা ছায়াকে দেখতে পাই। এরই মাঝে মিলা লক্ষ্য করে লি ছবি আঁকায় এত বেশি মগ্ন হয়ে গিয়েছে যে সে মিলার ডাকেও সাড়া দিচ্ছে না। সে এক ধ্যানে ছবি এঁকেই চলেছে। মিলা গিয়ে তার হুঁশ ফেরায় এবং তখনই তারা দেখতে পায় লি এতক্ষণ যাবৎ মিলার স্থানে নিং এর ছবি আঁকছিল, যা দেখে এবার তো মিলা ভীষণ ভাবে রেগে যায় এবং রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায়। লি নিজেও বুঝতে পারছিল না যে সে এটা কিভাবে করলো। রাতের বেলা লি বাইরে কাজ করছিল। এরই মাঝে মিলা ডিনার রেডি করে লিকে ডাক দেয়। লি খাওয়ার জন্য আসলে মিলা তাকে খোঁচা মেরে বলে যে নিং এর মতো মজাদার রান্না হয়তোবা সে করতে পারবে না। এ কথা শুনে লি এবার মিলার কাছে ক্ষমা চায় দুপুরের সেই ঘটনার জন্য। সে তাকে বুঝিয়ে বলে যে 7টা বছর সে নিং এর সাথে কাটিয়েছে, আর এই 7টা বছরে নিং তাকে দিয়ে 1000 বার নিজের ছবি আঁকিয়েছে, যার ফলে এখন ছবি আঁকার প্রতি তার একটা তিক্ততা তৈরি হয়েছে। সে কখনোই আর ছবি আঁকতে চায় না। মিলা যেন কখনোই আর তাকে রিকোয়েস্ট না করে, তাহলে হয়তোবা তাদের মধ্যেকার সম্পর্ক ভালো থাকবে না। মিলা এখানে তাকে ক্ষমা করে দেয়, আর এরপর তারা দুজন মিলে ডিনার করতে থাকে। ওই রাতে ঘুমানোর পর হঠাৎই আমরা দেখতে পাই একটা কালো হাত মিলাকে জড়িয়ে ধরছে, যেটা মুহূর্তের মধ্যে অসংখ্য হাতে পরিণত হয় এবং মিলাকে চেপে ধরে বালিশের ভেতরে নিয়ে যায়। মিলাও ছটফট করতে থাকে, আর এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখনই সে আস্তে আস্তে করে সাহস করে পাশে ঘুরে তাকাতেই দেখতে পায় সেখানে নিং শুয়ে আছে, যা দেখে সে চিৎকার করে বিছানা থেকে নিচে পড়ে যায়। ততক্ষণে লিরও ঘুম ভেঙে গিয়েছিল। সে কোনো মতে মিলাকে সামলাতে থাকে এবং বোঝাতে থাকে সে নিজেই তার পাশে শুয়েছিল, আর কেউ ছিল না। এখন পরদিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিলা এবার লিকে বলে যে সে এই বাড়িতে আর থাকতে চায় না। তারা যদি অন্য কোথাও 100 দিন থেকে আসে তাহলে কি চলবে না? যার উত্তরে লি বলে যে তাকে এখানেই থাকতে হবে, শুধুমাত্র তাকে নয়। এখানে লি আরো একটা রহস্য জানায়। নিং এর উইলে লেখা আছে যে লির সাথে মিলাকেও এই বাড়িতেই থাকতে হবে 100 দিন তার লাশের সাথে, তাহলেই তারা সম্পূর্ণ সম্পত্তি পাবে। যা শুনে মিলা হতবাক হয়ে জিজ্ঞাসা করে যে তাহলে কি এই কারণেই লি তাকে এখানে নিয়ে এসেছে? উত্তরে লি বলে যে না, সে মিলার সাথে তার বাকি জীবন কাটাতে চায়, এ কারণে
সে মিলাকে এখানে নিয়ে এসেছে। এখন তাদের শুধু কয়েকটা দিন ধৈর্য ধরে এখানে থাকতে হবে, এছাড়া আর কিছুই না। তবে মিলার তো এখানে থাকতে ভীষণ ভয় লাগছিল। লি তাকে আশ্বস্ত করে যে সে তার কিছুই হতে দেবে না। ওই সময় আমরা বাইরের ওই ঘরটার দৃশ্য দেখতে পাই, যেখানে নিং এর লাশ রাখা ছিল। সেখানেই দাঁড়িয়ে ছিল নিং এর আত্মা, যার চোখ থেকে ঝরছিল রক্ত অশ্রু। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি নিং আসলে প্রথমবার সেদিন অসুস্থ হয়ে পড়েছিল, যেদিন সে লি এবং মিলাকে অফিসে একসাথে দেখেছিল। অর্থাৎ লির এই ধোঁকা সে একদমই সহ্য করতে পারেনি, আর এই কারণেই তার এই দুরারোগ্য দেখা দিয়েছিল। আর এরকম অজ্ঞান হয়ে সে অনেকদিন যাবৎ অজ্ঞান অবস্থায় পড়ে থাকত, অর্থাৎ কিছুটা কমায় যাওয়ার মতো। তার জ্ঞান ফেরার কোনো নিশ্চয়তা ডাক্তারও দিতে পারত না। তবে ডাক্তার বলে দিয়েছিল যে লির বিশেষভাবে নিং এর খেয়াল রাখতে হবে। এমনও হতে পারে যে সে যে কোনো সময় তাদেরকে ছেড়ে চলে যেতে পারে। তাই তো লিও কিছুদিন অফিসে না গিয়ে নিং এর দেখাশোনা করতে থাকে। এক রাতে মিলা এবার অতিষ্ঠ হয়ে নিং এর বাড়িতে চলে আসে। নিং কোমায় থাকলেও সবকিছু শুনতে এবং বুঝতে পারছিল। সে মিলার উপস্থিতিও বুঝতে পারে। মিলা যখন লিকে বলে যে তাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, তখন লি বলে সে শুধুমাত্র মিলাকেই ভালোবাসে, আর সে মিলাকে ছাড়া বাঁচবে না। এ সকল কথা যেন কোমায় থাকা নিং কিছুতেই মেনে নিতে পারছিল না। সে লিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারত না। তাই তো একটু সুস্থ হতেই, অর্থাৎ জ্ঞান ফিরতে সে অফিসে যায় এবং সেখানে মিলার দিকে নজর রাখতে থাকে। এক রাতে মিলা যখন ছাদে দাঁড়িয়ে একা একা স্মোক করছিল, ওই সময় সেখানে নিং যায় এবং তার সাথে কথা বলতে চায়। মিলা জানতো নিং এর সিগারেটে অ্যালার্জি, যে কারণে সে তাকে দূরে থাকতে বলে। তবে নিং এখানে মিলাকে ভয় দেখিয়ে বলে সে যদি লি এবং তার মাঝখান থেকে সরে না যায় তাহলে সে মিলাকে শেষ করে দিবে। তবে মিলা এখানে ভয় পাওয়ার বদলে তাকে উল্টো বলে যে সে যদি মিলাকে সরিয়েও দেয় তাতেও কি সে লির ভালোবাসা আবারও অর্জন করতে পারবে। এটা শুনে লিং অনেক বেশি ভেঙে পড়ে। সেই সাথে সে এটাও বুঝতে পারে যে এই কথাগুলো তার মিলাকে নয়, বরং লিকে বলা উচিত। তাই তো নিং ওই রাতেই লিকে কনফ্রন্ট করে। লি তো তার সাথে এই ব্যাপারে কোনো রকম কথাই বলতে চাইছিল না। সে যে তাকে ধোঁকা দিয়েছে এই ব্যাপারটা সে কোনোভাবেই স্বীকার করতে রাজি ছিল না। তাই তো নিং এখানে তার ফাইনাল ডিসিশন জানিয়ে দেয় যে সে লির সাথে আর থাকবে না। আর যেহেতু নিং এর সব সম্পত্তি এতদিন যাবৎ লি ভোগ করত, তাই লিকেও এবার তার লাক্সারিয়াস লাইফ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। একটা পয়সাও সে পাবে না। যেটা শোনার পর লি এবার থমকে যায়। সে বলে নিং তো প্রমিস করেছিল যে তারা সারা জীবন একসাথে থাকবে। তবে নিং লির কোনো রকম কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। মূলত নিং নিজের কষ্ট সহ্য করতে না পেরে লির সামনে সিগারেট পান করছিল। এটা জানার পরেও যে তার সিগারেটে অ্যালার্জি, আর এর ফলে তার ওই কোমায় যাওয়ার রোগটা আবারও বেড়ে যেতে পারে। এখন যখন সে অসুস্থ হয়ে পড়েছিল তখন সে লির কাছে বারবার সাহায্য চাইতে থাকে। তবে লি তার বিন্দুমাত্র সাহায্য করে না। সে বলে যে সে তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, সবকিছু থেকে বঞ্চিত করতে চায়, আর এরপরও তার কাছে সাহায্যের আশা করছে। অর্থাৎ ওই দিন ইনডাইরেক্টলি লি নিং এর খুন করেছিল। না হলে সে যদি নিংকে সাহায্য করত এবং তার ওষুধটা দিত তাহলে হয়তোবা নিং আজ বেঁচে থাকত। ভালোবাসার মানুষের কারণেই মৃত্যু ঘটেছিল নিং এর, আর এখন তার লাশ ছিল তাদেরই কর্তৃত্বে, অর্থাৎ লি এবং মিলার কর্তৃত্বে। যেখানে মিলা নিজের ক্ষোভ মিটায় নিং এর ক্যাসকেটের ওপরে সিগারেটের আগুন নিভিয়ে, আর এরপর ঘরে ফিরে এসে মিলা লির সাথে বেশ ভালো সময় কাটাতে থাকে। তারা দুজন ড্রিঙ্ক করতে করতে ডান্স করছিল। এরই মাঝে হঠাৎ করে মিলা দেখতে পায় কাচের কাছে দাঁড়িয়ে আছে নিং এর আত্মা। পর মুহূর্তে লির জায়গায় সে নিং এর আত্মাকে দেখতে পায়, যে কিনা আচমকায় তার উপর হামলা করে, যার ফলে মিলা ছুটে গিয়ে পড়ে এবং তার কপাল ফেটে যায়। লি তখনই তার কাছে ছুটে আসে এবং তার ক্ষতস্থানের জন্য দ্রুত ফার্স্ট এইড বক্স আনতে চলে যায়। তবে সে ফেরার আগেই মিলা বেরিয়ে পড়ে একটা বড় কাঠের টুকরো হাতে নিয়ে। সে চলে গিয়েছিল নিং এর লাশ যেখানে রাখা সেখানে গিয়ে সে প্রথমে নিং এর ক্যাসকেটটি ভেঙে ফেলে
ফেলে এবং এরপর তার শরীর পচার হাত থেকে রক্ষা করার জন্য যে রাসায়নিক গ্যাস ব্যবহার করা হচ্ছিল সেটার পাইপও ফাটিয়ে ফেলে। তার মনে হচ্ছিল নিংয়ের আত্মা তাকে আঘাত করছে, যে কারণে সে প্রতিশোধ নিতে এমনটি করেছিল। এরই মাঝে লি সেখানে চলে আসে এবং তাকে আটকে নেয়। সে এবার মিলার উপর ভীষণভাবে রেগে গিয়েছিল। এরই মাঝে মিলা সেখানেও নিংয়ের আত্মা এবং তার ছায়া দেখতে পায়। তবে লি তো তার এই সকল কথা একদমই বিশ্বাস করছিল না। তার মনে হচ্ছিল মিলা হয়তোবা পাগল হয়ে গিয়েছে। সে যদি তাকে সাহায্য করতে না পারে তাহলে সে যেন এই ঘর থেকে দূরে থাকে। ফলে মিলা এখানে প্রচন্ড কষ্ট পায়। তার মনে হয় নিং যেন মরে গিয়েও জিতে গিয়েছে আর সে বেঁচে থেকেও হেরে গেল। ঘরে ফিরে সে এসব নিয়েই ভাবছিল। ওই সময় আমরা লির কাছে নিংয়ের আত্মাকে দেখতে পাই, যাকে লক্ষ্য করে না লি এবং মিলা। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিলার ঘুম ভাঙতে সে দেখতে পায় লি তৈরি হয়ে কোথাও একটা বের হয়ে যাচ্ছে। সে বারবার লিকে ডাকতে থাকে তার সাথে কথা বলার জন্য, তবে লি তার কোনো কথাই শোনে না, বরং সে তো গাড়ি নিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। সে যাওয়া মাত্রই হঠাৎ করেই চারপাশের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। মিলা তার আশেপাশে কিছু একটা অনুভব করে। হঠাৎ করে এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পা টেনে ধরে নিয়ে যেতে আরম্ভ করে। মিলা অনেক চেষ্টা করতে থাকে কিছু একটা আঁকড়ে ধরে নিজেকে আটকানোর, তবে পারে না। এক স্থানে গিয়ে সে একটা লোহার ভেতরে হাত ঢুকিয়ে দেয় যাতে করে নিচে পড়া থেকে নিজেকে আটকাতে পারে, তবে এতেও কোনো লাভ হয় না। তার হাত কেটে যায় এবং ওই শক্তি অর্থাৎ নিং এর আত্মা তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যার ফলে সে নাক মুখ দিয়ে রক্তাক্ত হয়ে যায়। সে দ্রুত বাড়ি থেকে বের হওয়ার কথা ভাবছিল। এরই মাঝে আচমকা তার সামনে থাকা দরজাটি বন্ধ হয়ে যায়। হঠাৎই তার মুখ চেপে ধরে নিংয়ের আত্মা। সে এখানে প্রচন্ড কষ্ট পাচ্ছিল, এমনকি তার একটা দাঁতও খুলে এসেছিল। সে নিচে পড়ে গিয়েছিল। এমন সময় তার সামনে থাকা টিভিটি চলতে আরম্ভ করে। সেখান থেকে বেরিয়ে যেন নিং আসল দুনিয়াতে চলে আসে। সে প্রথমে জানলার পাশ দিয়ে হাঁটছিল, পরক্ষণেই তাকে দেখা যায় উপরের তলায়। পরক্ষণেই সে সিঁড়ি দিয়ে নিচে এসে হামলা করে মিলার উপর। তবে এবার মিলা হাতে ছুরি তুলে নিয়েছিল এবং সে নিংয়ের আত্মার উপর হামলা করতেই যাবে, তখনই লির ডাকে তার হুঁশ ফেরে। এটা তো নিং নয়, বরং লি। তার হাত মুখেও কোনো রক্ত নেই, সে পুরোপুরি স্বাভাবিক। তার মানে যখন যা কিছু ঘটেছে সবকিছু লিকে খুলে বলতে থাকে। তখন লি তার কোনো কথাই বিশ্বাস করতে পারে না। সে বলে সে যেন নিংকে নিয়ে বেশি না ভাবে। সে তার হাতে তুলে দেয় একটা ঔষধ। এটা আনতেই মূলত লি বাইরে গিয়েছিল। সে মিলাকে ওই ঔষধ খেয়ে ঘুমাতে বলে এবং বাইরে চলে যায়। মিলাও বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। সে সারাদিন বসে এসব নিয়েই ভাবতে থাকে। সারাদিনে লি বাড়িতে আসে না। সে একা একা এসব নিয়ে ভাবতে ভাবতে অতিষ্ঠ হয়ে পড়ে। রাতের বেলা তাই বাইরে বের হয় সিগারেট পান করার জন্য। এরই মাঝে পাশের ওই কুটিরে আলো জ্বলতে দেখে সে বুঝতে পারে লি হয়তোবা সেখানেই আছে। তাই সে লির মানা করা সত্ত্বেও সেখানে গিয়ে পৌঁছায়। ভেতরে ঢুকে সে আস্তে আস্তে করে চলে যায় নিং এর ঘরে, অর্থাৎ নিং এর লাশ যেই ঘরে রাখা ছিল সেইখানে। সেখানে গিয়ে সে নিং এর সাথে নিংকে খুবই অপ্রস্তুত অবস্থায় দেখতে পায়, অর্থাৎ তাদেরকে শারীরিক সম্পর্ক করতে দেখতে পায়। এটা দেখে সে লির উপর চিৎকার করতে থাকে। পরক্ষণে দেখা যায় আসলে এরকম কিছুই হচ্ছিল না, এটাও তার মনেরই ভুল ছিল। তবে লি এবার তার উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছিল। সে তো সেখানে বসে শুধুমাত্র বরফের টুকরো দিচ্ছিল যাতে করে নিং এর শরীর সংরক্ষিত রাখা যায়। একদিকে সে ব্যস্ত ছিল নিং এর লাশ সংরক্ষিত রাখার জন্য, অন্যদিকে মিলা ডেকে এনেছিল গ্রামের ওই ওঝাদেরকে, যাদের সাহায্যে সে নিং এর আত্মার হাত থেকে মুক্তি পেতে চাইছিল। তারা বাড়ির বাইরে থাকা সেই গাছটির কাছে গিয়ে রিচুয়াল আরম্ভ করে। একদিকে রিচুয়াল যত সামনের দিকে এগোচ্ছিল ততই নিং এর শরীরে পচন ধরতে আরম্ভ করে। তার শরীর দিয়ে পোকা বইছিল। লিং অনেক বরফের টুকরো দিয়েও তার শরীর সংরক্ষিত রাখতে পারছিল না। সে বুঝতে পারছিল না
এমনটি কেন হচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। দেখা যায় রিচুয়ালের একটা অংশে গিয়ে গাছটিতে আগুন ধরিয়ে দেয় ওই শামানরা, যার ফলে এবার নিংয়ের শরীর পুরোপুরিভাবে গলতে আরম্ভ করে। তখনই লির চোখ পড়ে বাইরে জ্বলতে থাকা ওই গাছটির ওপর এবং সে বুঝতে পারে যে বাইরে রিচুয়াল হচ্ছে। তখনই মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়। এদিকে হাতে বন্দুক নিয়ে লিও বেরিয়ে আসে। মৃত্যুর ভয় দেখিয়ে সে তখনই ওই শামানদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে এসব কিছু তো মিলার নির্দেশেই হচ্ছিল, যে কারণে মিলা অনেক বেশি রেগে যায়। লি তাকে বোঝায় যে তাকে এই পাগলামি বন্ধ করতে হবে। এখানে কারোর আত্মা নেই আর তাদের আর মাত্র কয়েকটা দিনই এখানে থাকতে হবে। সময় প্রায় চলে এসেছে। সে কেন এমনটি করছে, সবকিছু কেন নষ্ট করছে। তবে মিলা তো এই সব ব্যাপারে শুনতে একদমই রাজি ছিল না। লি বলে তাদেরকে আর মাত্র 2টা দিনই এখানে থাকতে হবে। সে কেন এখনই হাল ছেড়ে দিচ্ছে। তবে মিলা কোনো কিছু শুনতেই রাজি ছিল না। তার মতে সে এই সব কিছু আর সহ্য করতে পারছে না। তার মতে লি তাকে ধোঁকা দিচ্ছে। সে এখনো পর্যন্ত নিজের ব্যাপারে না ভেবে বরং নিগের কথা ভাবছে, যে এই পৃথিবীতেই নেই। লি এখানে মিলাকে জড়িয়ে ধরে আকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে না যেতে। এক পর্যায়ে সে এখানে নিজের মুখে স্বীকার করে নেয় যে সে নিজেই নিংকে মেরে ফেলেছে মিলার সাথে থাকার জন্য। সে মিলাকে ছাড়া বাঁচতে পারবে না। মিলা যেন তাকে ছেড়ে না যায়। এই কথা শোনার পর মিলা তো কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল, তবে পরক্ষণে সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে গাড়ি নিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে যায়, যার ফলে লি একেবারেই ভেঙে পড়ে। লি সেখানেই দাঁড়িয়ে থাকে আর তাকে ডাকতে থাকে। তখনই তার পেছনে আমরা নিং এর আত্মাকে দেখতে পাই, যে কিনা লিকে এসে জড়িয়ে ধরে, যেন সে ফাইনালি লিকে নিজের করে নিয়েছিল। এদিকে মিলা যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার সামনে একটা গাড়ি চলে আসে। কোনো মতে সে অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে বাঁচায় এবং সেখানেই দাঁড়িয়ে অঝরে কাঁদতে আরম্ভ করে, কেননা সে বুঝতে পেরেছিল যে সে লিকে এভাবে ফেলে রেখে এসে একদমই ঠিক করেনি। তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় লি বাথটবের ভেতরে নিজেকে ভিজিয়ে রেখেছে। সেখানে গিয়ে সে প্রথমে লিকে সরি বলে এবং বলে লি যদি প্রথমেই তাকে সত্যিটা বলে দিত তাহলে হয়তোবা সে লির পরিস্থিতি বুঝতে পারত এবং সব সময় তার পাশে থাকত। তবে লি তখন বলে ওঠে তার ফিরে আসা একদমই উচিত হয়নি। মিলা মনে করে লি হয়তোবা রাগ করে বলছে, তাই সে বলে যে সে এবার লিকে সব রকম সাহায্য করবে। তারা দুজন বাকি কাজটুকু একসাথে কমপ্লিট করবে। তবে আমরা বুঝতে পারছিলাম যে লি তখন আসলে লির মধ্যে ছিল না। সে খুবই অদ্ভুত ভাবে বলে ওঠে যে মিলা ধারণাও করতে পারছে না যে নিং তার মৃত্যুর দিন ঠিক কি অনুভব করেছিল। মিলা বলে যে তার এইসব নিয়ে অত কিছু ভাবতে হবে না, এমনকি তার অপরাধ বোধ থাকা উচিত না। নিং এটাই ডিজার্ভ করে। এই কথা শুনে লির ভেতরে থাকা নিং এবার আরো বেশি রেগে যায়। মিলা লিকে খুশি করার জন্য তার চুল কাটতে আরম্ভ করে। ওই সময় রাগে নিং লির নখে আঘাত করতে থাকে, যার ফলে তার একটা নখ উঠে আসে। এই অবস্থা দেখে মিলা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে দ্রুত চলে যায় ফার্স্ট এইড বক্স আনতে। তখনই বাথরুম থেকে বেরিয়ে আসে লি। কাচের রিফ্লেকশনে তার স্থানে নিংকে দেখা যাচ্ছিল, যে ব্যাপারে খেয়াল না করে মিলা যখন দেখতে পায় লি ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে, তখন সে লিকে ডাকতে ডাকতে তার পিছু পিছু যেতে আরম্ভ করে। তবে লি তো তার ডাকের কোনো সাড়াই দিচ্ছিল না। সব জায়গা খুঁজেও সে লিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে অন্ধকার এক কোণে সে লিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মিলা একটু হতবাক হয় এবং লিকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে সেখানে কেন এভাবে দাঁড়িয়ে আছে। কোনো রকম উত্তর দেয় না লি। তখন মিলা তার দিকে এগিয়ে যায় এবং তার রূপ দেখে চমকে ওঠে, কেননা সে নিং এর পোশাক পরেছিল। হাতে ছিল ছুরি, যেটা নিয়ে সে মিলার উপর তেড়ে আসে। মিলা বুঝতে পারে এটা নিং এর এবং সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে আরম্ভ করে। সে কোনো মতে উপরে থেকে পালিয়ে নিচে রান্নাঘরে চলে আসে এবং হাতের কাছে যা পায় সেটাই ছুঁড়ে মারতে থাকে নিং এর দিকে। তবে লির ভেতরে থাকা নিং এর আত্মা এক পলকে তাকে জানালা ভেঙে ছুঁড়ে ফেলে দেয়। ফলে মিলা অনেকটা আহত হয়ে পড়েছিল। ওই সময় নিং এর আত্মা এসে তার গলা চেপে ধরে এবং এভাবে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ওই সময় আমরা লির ভেতরে থাকা
নিংয়ের আত্মার ভয়ানক রূপ দেখতে পায় আয়নার রিফ্লেকশনে। এদিকে মিলা কোনো মতে একটা কাচের টুকরো হাতে তুলে নেয় এবং সেটা ঢুকিয়ে দেয় লির গলায়, যার ফলে নিং তাকে ছেড়ে দেয়। তখন সে দৌড়ে কোনো মতে চলে যায় বন্দুকের কাছে। তবে ওই কাচের টুকরোয় লির তো কিছুই হয়নি, যে কারণে মিলা ওই বন্দুক দিয়ে তার পায়ে গুলি করে। তবে এতেও তার কোনো ক্ষতিই হয় না। সে আবারও ভয়ানকভাবে এগোতে থাকে মিলার দিকে, যা দেখে মিলা এবার ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাইরে চলে আসে। তবে সে গাড়ির চাবি আনতে ভুলে গিয়েছিল, আবার ভেতরে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না। লির ভেতরে থাকা নিংয়ের আত্মা বাইরে চলে এসেছিল এবং তার দিকে তেড়ে আসছিল, যে কারণে মিলা এবার দৌড়ে চলে যায় জঙ্গলের ভেতরে। সেখানে গিয়ে সে কোনোভাবে ওই আত্মার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। লির কণ্ঠে বারবার ডাকতে থাকে ওই ভয়ানক আত্মা। তবে মিলা ওই ডাকে সাড়া না দিয়ে এক কর্নারে গিয়ে লুকিয়ে পড়ে গাছের আড়ালে। সে লুকিয়েছিল, তবে ভুলবশত সে একটু আওয়াজ করে ফেলে, যার ফলে ওই আত্মা আবারও তার কাছে চলে আসে। ভীষণভাবে ভয় পেয়ে যায় মিলা এবং দৌড়াতে দৌড়াতে এবার সে ওই ঝিলের কাছে পৌঁছে যায়। এখানেও নিংয়ের আত্মা চলে আসে এবং মিলাকে ধাক্কা দিয়ে ঝিলের পানিতে ফেলে দেয়। এরপর সে ভয়ানকভাবে তার দিকে এগিয়ে আসে এবং তার মাথা ধরে বারবার পাথরের সাথে আঘাত করতে থাকে, যা দেখে এবার মিলা বলে যে নিংয়ের আত্মা কি ভেবেছে মিলাকে মেরে ফেললেই কি সে লিকে আবার ফিরে পাবে। এই কথাটি সে এর আগেও একবার বলেছিল, যার ফলে নিংয়ের আত্মা এবার আরো বেশি রেগে যায়। সে তার আসল রূপে চলে আসে আর এরপর মিলাকে বলে সে তাকে এভাবে মারবে না। এই কথা বলে সে পানির ভেতর থেকে মিলাকে তুলে নেয় এবং বলে সে তাকে এত সহজে মারবে না, সে তাকে আস্তে আস্তে তিলে তিলে তার জীবনটা শেষ করে দিবে। পরক্ষণেই দেখা যায় মিলা ওই বক্সে রয়েছে, যে বক্সের ভেতরে নিংয়ের লাশ ছিল। সে নিংয়ের আত্মাকে তার আশপাশ দিয়ে ঘুরতে দেখতে পায়। আচমকা তার ওই বক্সের উপরে রক্তের ফোঁটা পড়তে থাকে। উপর থেকে নেমে আসে নিং, যা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। পরক্ষণে ওই বক্সের মুখ খুলে যায়। মিলা সাহস করে বের হতেই চলেছিল, তখনই নিংয়ের আত্মাটাকে টেনে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। মিলা বারবার রিকোয়েস্ট করে বলতে থাকে তাকে এবং তার ভালোবাসার অর্থাৎ লিকে ছেড়ে দিতে, যা শুনে এবার নিংয়ের আত্মা আরো রেগে গিয়ে চিৎকার করে ওঠে এবং মিলার কাছে এসে বলে তাহলে যেন তারা দুজনেই এবার একসাথে চলে যায় মানে তারা যেন এইবার দুজনে একসাথেই মারা যায়। পরক্ষণেই দৃশ্য বদলাতেই আমরা দেখতে পাই মিলা তো তখনও জঙ্গলের ভেতরে, যেখান থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছিল লি, অর্থাৎ লির ভেতরে থাকা নিংয়ের আত্মা, যে কিনা তাকে টেনে ওই ঘরের দিকে নিয়ে যাচ্ছিল এবং বলছিল সে কিভাবে ভাবলো যে তাকে নিং এত সহজে ছেড়ে দিবে। নিং তাকে আগেই সাবধান করেছিল তাদের মাঝখানে না আসার জন্য, তবে মিলা সেটা শোনেনি। তাই তো এই দুর্ভাগ্য তাকে ভোগ করতেই হবে। নিং আবারও লিকে উদ্দেশ্য করে বলে তারা দুজন সারা জীবন একসাথে থাকবে, তাদের যাই হয়ে যাক না কেন। এই কথা শেষ হতে না হতেই আমরা দেখতে পাই ওই ক্যাসকেটের দৃশ্য, যার ভেতরে থাকা নিং এর পচা গলা লাশের পাশে ছিল লি। এখানে লি নিজেকে এই অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তবে তার থেকেও করুণ অবস্থা তো মিলার ছিল, যে কিনা ওই লাশের নিচে অবস্থিত ছিল। তার অবস্থা তো চিৎকার করার মতো ছিল না। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। নিং শেষমেশ এভাবেই নিজের ওপর করা ধোঁকাবাজির বদলা নেয় এবং দুই প্রতারককে তাদের উপযুক্ত শাস্তি দেয়, যেটা কিনা তাদের আসলেই প্রাপ্য ছিল। তো আজকের গল্পটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।